মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমছে এমন কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। বাইরে থেকে যতই বলা হোক পরিস্থিতি নিয়ন্ত্রণে, ভেতরে ভেতরে চলছে বড় ধরনের সামরিক প্রস্তুতি। সাম্প্রতিক ঘটনাগুলো দেখলে বোঝা যায় যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে ব্যস্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত বলেছেন তিনি ইরানে সরাসরি হামলা চালাতে চান না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সামরিক তৎপরতা একটুও কমেনি। বরং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে। মার্কিন বিমান বাহিনী নিশ্চিত করেছে তাদের অত্যাধুনিক F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে পৌঁছেছে। প্রকাশিত ছবিতে দেখা যায় 494তম এক্সপেডিশনারি ফাইটার স্কোয়াড্রনের একটি যুদ্ধবিমান রানওয়েতে অবতরণ করছে। যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘাঁটির নাম জানায়নি, তবে সামরিক বিশ্লেষকরা একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছেন। সামরিক পরিবহন বিমান C-17 গ্লোবমাস্টার 3 এর উড়াল পথ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এই যুদ্ধ বিমানগুলো সম্ভবত জর্ডনের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এই ঘাঁটি ইরানের খুব কাছাকাছি হওয়ায় এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে শুধু আকাশপথেই নয়, সমুদ্রপথেও যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শন করছে। মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ইতোমধ্যে পশ্চিম প্রশান্ত মহাসাগর ছেড়ে মালাক্কা প্রণালী অতিক্রম করেছে এবং মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের নিমিটাস শ্রেণীর একটি বিশাল বিমানবাহী রণতরী, যেখানে একসঙ্গে ডজনের বেশি যুদ্ধবিমান পরিচালনা করা যায়। বিশ্লেষকদের মতে এই রণতরী পাঠানোর উদ্দেশ্য শুধু সামরিক নয়, বরং এটি ইরানের জন্য একটি স্পষ্ট রাজনৈতিক ও কৌশলগত বার্তা, আমরা প্রস্তুত আছি। শুধু একটি রণতরী নয়, মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী USS রুজভেল্ট, USS মিচার এবং USS ম্যাকফল এই 3টি ডেস্ট্রয়ার ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। এই যুদ্ধজাহাজগুলো আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে। এছাড়াও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও প্যাট্রিয়ট এবং থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যবস্থা মূলত ইরানের মতো দেশের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলার জন্য ব্যবহার করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এত সামরিক প্রস্তুতির কারণ কি? এর পেছনে বড় একটি কারণ হচ্ছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। দেশটিতে চলমান বিক্ষোভ দমনে ইরানি সরকারের কঠোর অভিযানে ব্যাপক প্রাণহানির অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, বিক্ষোভের 25তম দিনে নিশ্চিতভাবে নিহতের সংখ্যা প্রায় 4,900 জন ছাড়িয়ে গেছে। আরও হাজার হাজার মৃত্যুর তথ্য যাচাই বাছাই চলছে। এই পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান সরকার নাকি শত শত মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছিল। যুক্তরাষ্ট্র এর তীব্র বিরোধিতা করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সেটা হতো তাহলে সেটা তাদের জন্য খুবই খারাপ দিন হতো। তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন, ভবিষ্যতে কি হবে তা এখনই বলা সম্ভব নয়। আপাতত যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি যত বাড়ছে, ইরানকে ঘিরে উত্তেজনাও তত গভীর হচ্ছে। মধ্যপ্রাচ্যে এখন যেন কুণ্ডলীর ওপর বসে আগুন নিয়ে খেলা চলছে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে সবাই সংযত, সবাই হিসেব করে কথা বলছে, কিন্তু বাস্তবতা হলো যে কোনো সময় ভয়াবহ কিছু ঘটে যেতে পারে। তবুও খেলাটা থামছে না, বরং প্রতিদিনই এই খেলায় নতুন করে ঝুঁকি বাড়ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন স্পষ্ট করে দিচ্ছে কিছু একটা বড় ঘটনার প্রস্তুতি চলছে। আর এই উত্তেজনার কেন্দ্রে রয়েছেন দুই প্রভাবশালী নেতা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই দুই নেতার মধ্যে সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না, তবে এখন সেই সম্পর্ক নতুন, আরও বিপজ্জনক মোড় নিচ্ছে। প্রকাশ্য বাকযুদ্ধ, ব্যক্তিগত আক্রমণ আর সরাসরি হুমকি ইঙ্গিত দিচ্ছে পরোক্ষ কূটনীতি ও সংকেতের যুগ হয়তো শেষের পথে। দ্বন্দ্বটি এগোচ্ছে এক ধরনের এন্ড গেমের দিকে। জানুয়ারির শুরুর দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আয়াতুল্লাহ খামেনির শাসন ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি খামেনিকে অসুস্থ মানুষ বলে আখ্যা দেন। ট্রাম্পের ভাষায়, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, কারণ এটি শুধু সমালোচনা নয়, এটি ছিল একটি স্পষ্ট বার্তা যে যুক্তরাষ্ট্র ইরানের নেতৃত্ব পরিবর্তনের কথাও প্রকাশ্যে ভাবছে। এর আগেই খামেনি নিজেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার অন্যতম কঠোর ভাষণ দেন। ইরান জুড়ে চলমান বিক্ষোভ দমনে হাজার হাজার মানুষের মৃত্যুর বিষয়টি তিনি স্বীকার করেন, তবে দায় চাপান সরাসরি মার্কিন প্রেসিডেন্টের ওপর। তার ভাষায়, ইরানি জাতির ওপর যে ক্ষয়ক্ষতি ও অপবাদ চাপানো হয়েছে তার জন্য ট্রাম্পই দায়ী।
এই উত্তেজনায় ঘি ঢালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি ট্রাম্পের মন্তব্যকে অগ্রহণযোগ্য ও অপমানজনক বলে আখ্যা দেন। পাশাপাশি হুঁশিয়ারি দেন খামেনির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা সরাসরি সর্বাত্মক যুদ্ধের দিকে গড়াবে। ট্রাম্প খামেনি দ্বন্দ্ব নতুন নয়, এর সবচেয়ে নাটকীয় মোড় আসে 2020 সালের জানুয়ারিতে। তখন ট্রাম্পের নির্দেশে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি। এই হত্যাকাণ্ড খামেনির কাছে ছিল ব্যক্তিগত অপমান ও জাতীয় আঘাত। সোলাইমানির মৃত্যুর পর খামেনি অভিযুক্তদের মানবজাতির সবচেয়ে নিকৃষ্ট বলে আখ্যা দেন এবং প্রতিশোধের অঙ্গীকার করেন। বিশ্লেষকদের মতে এই ঘটনার পর দ্বন্দ্বটি কৌশলগত স্তর থেকে ব্যক্তিগত শত্রুতায় রূপ নেয়। এরপর থেকে খামেনি প্রায় ট্রাম্পকে আমেরিকান আগ্রাসন ও অবক্ষয়ের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। কখনো ক্লাউন বলেও কটাক্ষ করেছেন, যদিও নাম উচ্চারণ এড়িয়ে গেছেন। অন্যদিকে ট্রাম্পও 2019 সালে খামেনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাকে ইরানের সব কর্মকাণ্ডের জন্য চূড়ান্তভাবে দায়ী করেন। এক বছরের পর জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের মাধ্যমে পাঠানো ট্রাম্পের বার্তা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন খামেনি। তিনি বলেন, ট্রাম্প কোনো বার্তা পাওয়ার যোগ্য নন। আন্তর্জাতিক অঙ্গনে এটি বড় কূটনৈতিক অপমান হিসেবে দেখা হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এই বাঘ যুদ্ধ আরও সরাসরি ও ঘন ঘন হচ্ছে। বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধের সময় উত্তেজনা চরমে ওঠে। এক পর্যায়ে ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু আপাতত আমরা তাকে সরাচ্ছি না। জবাবে খামেনি ট্রাম্পকে ফেরাউন ও নমরুদের মতো স্বৈরশাসকদের সঙ্গে তুলনা করেন। মধ্যপ্রাচ্যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অনেকটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আগুন জ্বালানোর মতো। যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। প্রশ্ন হলো, কে হবে প্রথম শিকার? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? সাম্প্রতিক ঘটনা প্রবাহ বলছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হামলা চালায় তাহলে তার প্রথম প্রতিক্রিয়া পড়তে পারে ইসরায়েলের উপর। আর সেই আশঙ্কাই এখন সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে তেল আবিবে। ইসরায়েলি প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেটস জানাচ্ছে, ইসরায়েলের শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা অস্বাভাবিকভাবে সতর্ক হয়ে উঠেছেন, কারণ তাদের আশঙ্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় ইরানের উপর হামলার অনুমোদন দিতে পারেন। এমন একটি সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে একযোগে যুদ্ধে ঠেলে দিতে পারে। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। হারেটস বলছে, এখনও পর্যন্ত ওয়াশিংটন থেকে এমন কোনো স্পষ্ট সংকেত আসেনি যে হামলার সিদ্ধান্ত চূড়ান্ত। কিন্তু ট্রাম্পের সমস্যা হলো তিনি অত্যন্ত অনিশ্চিত। কখন কি সিদ্ধান্ত নেবেন সেটি তার ঘনিষ্ঠ সহযোগীরাও অনেক সময় জানেন না। আর এই অনিশ্চয়তাই ইসরায়েলকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিচ্ছে। এই কারণেই ইসরায়েল এখন ঘরোয়া প্রতিরক্ষা বা হোম ফ্রন্ট এবং সেনাবাহিনী দুই দিক থেকেই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ, সাইবার যুদ্ধ, সব ধরনের পরিস্থিতির জন্য পরিকল্পনা করা হচ্ছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরেই সবাই একমত নয় যে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে ইরান প্রথমে ইসরায়েলকে টার্গেট করবে। বিশ্লেষকদের মতে, যদি হামলাটি সীমিত ও স্বল্পমেয়াদী হয় তাহলে ইরান সরাসরি ইসরায়েলকে আঘাত নাও করতে পারে। কিন্তু যদি যুদ্ধ দীর্ঘ হয় বা খামেনির নেতৃত্ব সরাসরি হুমকির মুখে পড়ে তাহলে ইসরায়েল বড় লক্ষ্যবস্তু হয়ে উঠবে। নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ইরানের 10,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে। ইরানি গণমাধ্যম দাবি করেছে তারা এমন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে। যদি এই দাবি সত্য হয় তাহলে শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডও ইরানের পাল্লার মধ্যে চলে আসবে। যদিও এই তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই হয়নি, তবুও এর কৌশলগত প্রভাব বিশাল। এর মধ্যেই ইরান আরও ভয়ঙ্কর একটি বার্তা দিয়েছে। ইরানের শীর্ষ সামরিক মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখারচি স্পষ্ট ভাষায় বলেছেন, যদি আয়াতুল্লাহ খামেনির ওপর হামলার চেষ্টা করা হয় তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। তার ভাষায়, আমাদের নেতার দিকে যদি আক্রমণের হাত বাড়ানো হয়, আমরা শুধু সেই হাত কেটে ফেলব না, বরং পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে দেব। কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। এই বক্তব্য আসে এমন এক সময় যখন মার্কিন গণমাধ্যমে গুঞ্জন চলছে যুক্তরাষ্ট্র নাকি খামেনিকে সরানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। ট্রাম্প নিজেও পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে, যা অনেকেই সরাসরি শাসন পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। এই উত্তেজনার মধ্যে ট্রাম্প নিজেও এক অদ্ভুত নিরাপত্তা ঘটনার মুখোমুখি হন। 19 থেকে 20 জানুয়ারির রাতে সুইজারল্যান্ড যাওয়ার পথে তার বিমান হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে বদলাতে হয়। ঘটনাটি তার নিরাপত্তা টিমকে চমকে দেয়। সেদিনই তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি কোনো হত্যা চক্রান্ত হয় তাহলে পুরো দেশ গুঁড়িয়ে দেওয়া হবে।
মধ্যপ্রাচ্যের আকাশে আবার যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসছে। ইতিহাস যেন নতুন করে একই পথে হাঁটতে শুরু করেছে, যেখানে কথা বলার টেবিল ধীরে ধীরে সরে যাচ্ছে আর সামনে চলে আসছে যুদ্ধবিমান, রণতরী আর ক্ষেপণাস্ত্রের শক্তি। এই পুরো উত্তেজনার কেন্দ্রে এখন ইরান। বিশ্ব রাজনীতির মানচিত্রে ইরান বরাবরই একটি গুরুত্বপূর্ণ দেশ। তেল, ভৌগোলিক অবস্থান, সামরিক শক্তি আর আদর্শিক রাজনীতির কারণে দেশটি বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখে কাঁটা। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। একদিকে ইরানের ভেতরে চলছে সরকার বিরোধী বিক্ষোভ, অন্যদিকে ইসরায়েল সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছে। আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র দেখাচ্ছে তার সামরিক শক্তি। এই তিনটি বিষয় একসাথে মিলেই মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে একটি বড় সংঘাতের দিকে। প্রথমত, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। গত কয়েক মাস ধরে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ শুরু হয়েছিল সামাজিক ও রাজনৈতিক অসন্তোষ থেকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা রূপ নেয় সহিংস আন্দোলনে। ইরানি সরকার এই বিক্ষোভ কঠোরভাবে দমন করেছে। দ্বিতীয়ত, ইসরায়েলের অবস্থান। এই উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সংসদ নেসাটে একটি কড়া ভাষণ দেন। সেখানে তিনি স্পষ্ট করে বলেন, ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালানোর সাহস দেখায় তাহলে এর জবাব হবে ভয়াবহ। তার ভাষায় এমন জবাব যা তেহরান আগে কখনো দেখেনি। এই বক্তব্য শুধু সামরিক হুমকি নয়, বরং রাজনৈতিক বার্তাও। নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে ইরান এখন ভেতর থেকে দুর্বল। তার মতে দেশটি এমন এক সংকটে ঢুকে পড়েছে যেখান থেকে আগের অবস্থায় ফেরা কঠিন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এই বক্তব্যের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে চাইছে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা। এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র চুপ করে বসে নেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী মার্কিন নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে। কিছুদিন আগেও এই রণতরী ছিল দক্ষিণ চীন সাগরে। সেখানে চীনের ওপর চাপ সৃষ্টি করাই ছিল মূল উদ্দেশ্য, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলেছে। এখন এই রণতরী সিঙ্গাপুর পেরিয়ে মালাক্কা প্রণালীতে ঢুকেছে, যা মধ্যপ্রাচ্যে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এ বহরের সঙ্গে রয়েছে 3টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। মার্কিন কর্মকর্তারা বলছেন, খুব শিগগিরই এই বহর এমন জায়গায় পৌঁছাবে যেখান থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে বিমান হামলা চালানো সম্ভব। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য কিছু স্পষ্ট রেড লাইন টেনে দিয়েছেন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা ও গণফাঁসির মতো ঘটনাকে তিনি একেবারেই অগ্রহণযোগ্য বলেছেন। এই সীমা লঙ্ঘিত হলে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। সবকিছু মিলিয়ে ছবিটা বেশ পরিষ্কার। একদিকে ইরানের ভেতরে রক্তক্ষয়ী অস্থিরতা, অন্যদিকে ইসরায়েলের প্রকাশ্য যুদ্ধের হুমকি, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি। এই তিন দিকের চাপ মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক যে খবরগুলো সামনে আসছে তা পরিস্থিতিকে একেবারে নতুন ও ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে। প্রশ্ন একটাই, ইরান কি সত্যিই এমন একটি ক্ষেপণাস্ত্র বানিয়েছে যা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে? সম্প্রতি কয়েকটি ইরানি রাষ্ট্র ঘনিষ্ঠ গণমাধ্যম এবং প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ডিফেন্স সিকিউরিটি এশিয়া দাবি করেছে ইরান একটি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যার সম্ভাব্য রেঞ্জ প্রায় 10,000 কিলোমিটার। যদি এই দাবি সত্য হয় তাহলে প্রথমবারের মতো ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতার আওতায় চলে আসবে যুক্তরাষ্ট্রের বড় একটি অংশ, ওয়াশিংটন থেকে শুরু করে ইউরোপের রাজধানী ব্রাসেলস পর্যন্ত। ইরানের সংসদের এক সদস্য মোহসেন জাঙ্গানে দাবি করেছেন, কয়েক রাত আগে আমরা দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর একটি সফলভাবে পরীক্ষা করেছি। এটি আগে কখনো পরীক্ষিত হয়নি। ইরানের পক্ষ থেকে একে প্রতিরক্ষামূলক সক্ষমতা হিসেবে তুলে ধরা হলেও পশ্চিমা দেশগুলোর জন্য এটি নিঃসন্দেহে একটি বড় নিরাপত্তা উদ্বেগ। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা বা স্যাটেলাইট মনিটরিং সংস্থা এই পরীক্ষার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করেনি। অর্থাৎ ইরানের দাবি সত্যও হতে পারে, আবার এটি কৌশলগত চাপ তৈরির অংশও হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কেন এমন দাবি করছে? এর পেছনে রয়েছে ভয়ঙ্কর রাজনৈতিক উত্তেজনা। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক ঘনিষ্ঠ উপদেষ্টা সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়েছেন। ইরানি মিডিয়ার দাবি অনুযায়ী তিনি বলেছেন, ট্রাম্প এখন আর নিরাপদে রোদ পোহাতে পারবেন না, এমনকি তার মার-আ-লাগো রিসোর্টেও না, একটি ছোট ড্রোনই যথেষ্ট। এই মন্তব্য বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ইরান আরও স্পষ্ট করে জানিয়েছে, যদি আয়াতুল্লাহ খামেনির ওপর কোনো হামলা হয় তাহলে সেটিকে তারা পুরো দেশের ওপর হামলা হিসেবে দেখবে এবং সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 18 জানুয়ারি বলেছেন, আমাদের নেতার ক্ষতি মানেই যুদ্ধ, আমাদের জবাব হবে দ্রুত ও ধ্বংসাত্মক। এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের রেজিম চেঞ্জের ইঙ্গিত দিয়েছেন। পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের নতুন নেতৃত্ব দরকার। এছাড়া ট্রাম্প খামেনিকে ব্যক্তিগতভাবে অপমান করেন, ইরানকে বাস করার জন্য সবচেয়ে খারাপ জায়গা বলেন। স্বাভাবিকভাবেই এসব মন্তব্য তেহরানে ক্ষোভ আরও বাড়িয়েছে। এই রাজনৈতিক উত্তেজনার সঙ্গে সঙ্গে সামরিক প্রস্তুতিও বাড়ছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে 12টি F-15 যুদ্ধ বিমান এবং 4টি KC-135 রিফুয়েলিং বিমান জর্ডানে পাঠিয়েছে। এসব বিমান যুক্তরাজ্যের একটি ঘাঁটি থেকে উড়ে গিয়ে জর্ডানের মুফাক সাউতি এয়ারবেজে অবস্থান নিয়েছে। এই ঘাঁটি আগে ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে ব্যবহৃত হয়েছে। এখন এটি আবারও সম্ভাব্য সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। একই সঙ্গে একাধিক মার্কিন যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। সব মিলিয়ে স্পষ্ট, যুক্তরাষ্ট্র পরিস্থিতির জন্য প্রস্তুত হচ্ছে। অন্যদিকে ইরান তাদের সাম্প্রতিক 12 দিনের সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে দেখিয়েছে তাদের মিসাইল প্রযুক্তি কতটা উন্নত। অনেক বিশ্লেষক এটিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধরন বদলে দেওয়া মুহূর্ত হিসেবে দেখছেন। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। ইরানের 10,000 কিলোমিটার ক্ষেপণাস্ত্র বাস্তব হোক বা কৌশলগত বার্তা, একটি বিষয় পরিষ্কার, এই উত্তেজনা এখন আর শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়তে পারে পুরো বিশ্বের নিরাপত্তা কাঠামোর উপর। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সত্যিই কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়ঙ্কর আক্রমণ ঠেকাতে পারবে? এই লড়াইটা শুধু মিসাইল বনাম মিসাইলের নয়, এটা রাডার, স্টেলথ প্রযুক্তি আর কয়েক সেকেন্ডের সিদ্ধান্তের যুদ্ধ। এক মুহূর্ত দেরি মানেই ধ্বংস। ইরানের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যবহার করা F-35 লাইটেনিং II যুদ্ধ বিমান। এগুলো পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। সাধারণ ভাষায় বললে এই বিমানগুলো এমনভাবে তৈরি যে রাডার সহজে ধরতেই পারে না। শত্রু দেশের আকাশসীমার ভেতরে অনেক দূর ঢুকে পড়ার পরেও অনেক সময় এগুলোর অস্তিত্ব ধরা পড়ে না। 2024 সালের অক্টোবরে ইসরায়েল যখন ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায়, তখন আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্টে বলা হয় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা এড়িয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এখানেই ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই অদৃশ্য শত্রুকে কিভাবে সময়মতো শনাক্ত করা যাবে। দীর্ঘদিন ধরে ইরানের আকাশ প্রতিরক্ষার মূল ভরসা ছিল রাশিয়ার দেয়া S-300 PMU-2 সিস্টেম। এটি অনেক দূর থেকে শত্রু বিমান বা মিসাইল শনাক্ত করতে পারে। কিন্তু 2024 সালের শেষ দিকে ইসরায়েলের নির্ভুল হামলায় এই S-300 সিস্টেমের শেষ সক্রিয় ব্যাটারিগুলো ধ্বংস হয়ে যায় বলে দাবি করা হয়। এর ফলে ইরানের আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের ফাঁক তৈরি হয়। এই ঘটনাই দেখিয়ে দেয় পুরনো রুশ প্রযুক্তি আধুনিক পশ্চিমা ইলেকট্রনিক যুদ্ধ আর স্মার্ট মিসাইলের সামনে কতটা দুর্বল। এরপর ইরান সামনে আনে তাদের নিজস্ব তৈরি ব্যবস্থা বাভার 373। ইরানের দাবি এই সিস্টেম রাশিয়ার S-400 কিংবা আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেমের সমতুল্য। এতে ব্যবহার করা হয় সাইয়াদ 4B মিসাইল, যার পাল্লা নাকি 300 কিলোমিটারের বেশি এবং এটি অনেক উঁচুতে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। ইরানি কর্মকর্তারা আরও দাবি করেন বাভার 373 স্টেলথ বিমানও শনাক্ত করতে পারে। তবে বাস্তব যুদ্ধে, বিশেষ করে পূর্ণমাত্রার সংঘর্ষে এই দাবি এখনও পরীক্ষিত নয়। তবুও বর্তমানে এই সিস্টেমই ইরানের আকাশ রক্ষার মূল ভরসা। লং রেঞ্জ সিস্টেমের পাশাপাশি আছে মাঝারি পাল্লার 15তম খোরতাদ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর রাডার প্রায় 150 কিলোমিটার দূর থেকে যুদ্ধবিমান ও ক্রুজ মিসাইল শনাক্ত করতে সক্ষম। সবচেয়ে বড় সুবিধা হলো এটি খুব দ্রুত অবস্থান বদলাতে পারে, ফলে শত্রুর জন্য এটিকে টার্গেট করা কঠিন হয়ে যায়। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। আজকের যুদ্ধে শুধু ওপর দিয়ে আসা বিমান নয়, নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ মিসাইলও ভয়ঙ্কর হুমকি। এগুলো রাডার এড়িয়ে পাহাড়, ভবনের আড়াল ধরে এগোয়। এসব ঠেকাতে ইরান ব্যবহার করছে টর M1 এবং আজারাক নামের স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু যদি একসাথে অনেক মিসাইল ছোড়া হয়, তাহলে এই সিস্টেমগুলো চাপ সামলাতে ব্যর্থ হতে পারে। আরেকটি বড় দিক হলো আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের নয়, চোখ অন্ধ করার যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি, যা রাডার জ্যাম বা বিভ্রান্ত করতে পারে। ইরান এর জন্য অ্যান্টি জ্যামিং প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। কাতারের সতর্ক বার্তা, যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি হারাতে যাচ্ছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে বড় প্রশ্ন উঠে এসেছে। কাতার থেকে আসা একটি মন্তব্য এখন ওয়াশিংটনে আলোড়ন তুলছে। বার্তাটি খুব সরাসরি, আপনারা এখানে মালিক নন, আপনারা কেবল ভাড়াটে। এই মন্তব্যটি এসেছে কাতারের শাসক পরিবারের একজন প্রভাবশালী সদস্য খালিদ বিন জাসিম আল থানির কাছ থেকে। তিনি ইঙ্গিত দিয়েছেন, চাইলে কাতার যে কোনো সময় আল উদেদ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বন্ধ করে দিতে পারে। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি পরিচালনার মূল কেন্দ্র। আল উদেদ ঘাঁটি কেন এত গুরুত্বপূর্ণ? এই ঘাঁটি থেকেই মার্কিন সেন্ট্রাল কমান্ড পুরো মধ্যপ্রাচ্যের সামরিক কার্যক্রম পরিচালনা করে। ইরাক, সিরিয়া, আফগানিস্তান সব বড় অভিযানের পরিকল্পনা হয়েছে এখান থেকেই। অর্থাৎ এই ঘাঁটি ছাড়া যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব বড়ভাবে দুর্বল হয়ে পড়বে। খালিদ আল থানির মন্তব্য ছিল আরও কঠিন। তিনি বলেন, কাতার যদি এই ঘাঁটি তুলে দেয় তাহলে কাতারের খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য এটি হবে মধ্যপ্রাচ্যে একটি হাত কেটে ফেলার মতো। এই বক্তব্য আসলে যুক্তরাষ্ট্রকে মনে করিয়ে দেয় এই ঘাঁটির মালিক কাতার, আমেরিকা নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আল উদেদ ঘাঁটির অবকাঠামো তৈরিতে কাতার নিজেই কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। অর্থাৎ কাতার আর্থিকভাবে এই ঘাঁটির ভার বহন করেছে, অথচ কূটনৈতিকভাবে বারবার সন্দেহের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র কাতারকে একদিকে মেজর নন ন্যাটো অ্যালাই ঘোষণা করেছে, আবার অন্যদিকে হামাসের সঙ্গে সম্পর্কের অভিযোগের সমালোচনাও করেছে। অথচ গাজা যুদ্ধ, জিম্মি মুক্তি, ইরান পশ্চিম সংলাপ সহ সব ক্ষেত্রেই কাতার মধ্যস্থতাকারীদের ভূমিকা পালন করেছে। এই দ্বৈত আচরণ থেকেই কাতারের অসন্তোষ বাড়ছে। এই বক্তব্যের সময়টাও খুব গুরুত্বপূর্ণ। ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আল উদেদ ঘাঁটি থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেয়, কারণ ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা দ্রুত বাড়ছিল। আল উদেদ ঘাঁটি ইরানের খুব কাছে অবস্থিত, ফলে যে কোনো সংঘাতে এটি সরাসরি লক্ষ্যবস্তু হতে পারে। এই প্রেক্ষাপটে এই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রকে এবার মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে? কাতার কি এই ঘাঁটিকে কৌশলগত চাপ হিসেবে ব্যবহার করছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ, মুসলিম দেশগুলোর মধ্যে কি একটি বিরল ঐক্যের ইঙ্গিত দেখা যাচ্ছে? এদিকে ইরানকে ঘিরে যুদ্ধ প্রায় শুরু হয়েই থেমে গেছে। একসময় মনে হচ্ছিল যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাবে, এমন খবরই দিয়েছিল রয়টার্স। কিন্তু শেষ মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিছু হটেন। ট্রাম্প বলেন, কোনো আরব দেশ বা ইসরায়েল তাকে থামায়নি, তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ হিসেবে তিনি জানান, ইরান নাকি 8 শতাধিক বন্দী বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে। কিন্তু ইরান এই ব্যাখ্যা মানেনি। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন। তিনি বলেন, ইরানের ভেতরের অস্থিরতা কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, এটি আমেরিকান ষড়যন্ত্র। খামেনির বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, তার মতে যুক্তরাষ্ট্রের লক্ষ্য কোনো নির্দিষ্ট প্রেসিডেন্ট নয়, বরং একটি স্থায়ী নীতি। ইরানের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা এবং প্রযুক্তিগত অগ্রগতি যুক্তরাষ্ট্রের কাছে অগ্রহণযোগ্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে মধ্যপ্রাচ্যের কোনো দেশেই যুক্তরাষ্ট্রের ঘাঁটি নিরাপদ থাকবে না।